দর্শক বলুন তো মুখের সবচেয়ে সুন্দর জিনিস কোনটি? সবচেয়ে সুন্দর জিনিস হলো হাসি। আর এই হাসির জন্য কিন্তু প্রয়োজন সুন্দর সুগঠিত দুজোড়া দুপাটি দাঁত। এই দাঁতের মধ্যে নানা রকম সমস্যা দেখা দেয়। কারো দাঁত থাকে ভাঙা, কার দাঁতের উপর দাগ, বা কারোর মাড়ি থেকে নানা রকম সমস্যা হচ্ছে, রক্ত পড়ছে, পুঁজ পড়ছে। এরকম নানা রকম সমস্যা যখন কেউ পড়ে, নানা রকমভাবেই কিন্তু তারা ভোগান্তিতে পড়ে যায়। কি করবেন, কোথায় যাবেন, কোন চিকিৎসকের কাছে যাবেন, সেটাও কিন্তু অনেক সময় বুঝতে পারেন না। অনেক সময় চিকিৎসা নেওয়ার পরেও নানা রকম সমস্যাও তৈরি হচ্ছে। তাদের জন্য আজকে আমাদের এই আয়োজন মুখের এবং দাঁতের নানা রকম সমস্যা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন রেনিক্স স্বাস্থ্য কথায়। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি ডাক্তার শারমিন জামান আছি আপনাদের সাথে। মুখ এবং দাঁতে নানা রকম সমস্যা নিয়ে আজ কথা বলার জন্য আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে আছেন ডাক্তার মৌসুমী ইকবাল, কনসালটেন্ট ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, টুথ কেয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ শারমিন। আমরা আজকে কথা বলবো খুবই ইন্টারেস্টিং এবং খুব কমন একটা জিনিস, যে দাঁতের সমস্যা। দাঁতের সমস্যা নেই এমন মানুষ কিন্তু পাওয়া খুবই দুষ্কর, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো দাঁত দিয়েছেন, প্রায় 32টা দাঁত মুখের মধ্যে আছে, কিন্তু এই দাঁতে কারো না কারো টুকটাক সমস্যা আছে। যেমন কারো শিরশির করছে, দাঁত ব্যথা করছে। এই সমস্যাগুলো তৈরি হওয়ার আসলে মূল জায়গা কোনটা, সেটা যদি একটু শুরুতে বলেন আমার মনে হয় দর্শকদের খুব বেশি উপকার হবে। আসলে এইটাই কিন্তু প্রথম কনসার্ন সবার, যে আমাদের প্রথম কোশ্চেনটা এরকম আমরা পাই রোগীদের কাছ থেকে, যে আমি তো দুবেলা দাঁত ব্রাশ করি, তাহলে আমার মুখে কেন আপনার কাছে আসতে হলো। এখন সেই জবাবে আমি যেটা বলি সেটাই আজকে বলছি, যে আমরা কিন্তু আসলে আমরা যদি সারাদিন না খেয়েও থাকি, আমাদের মুখের ভিতরে, জিহ্বার উপরে, দাঁতের উপরে, গামের উপরে, মাড়ির উপরে একটা পর্দা পড়বে, যেটাকে আমরা প্লাক বলি। এটা কিন্তু তৈরি হয়, এটা আমি খেলেও হবে, এটা আমি ব্রাশ যদি না করি তাহলে তো হবেই। এখন ব্রাশ করার প্রয়োজনীয়তাটা কি? এই প্লাকটাই কিন্তু যদি 12 ঘন্টার উপরে বা এর বেশি সময় ধরে পরিষ্কার না হয়, তাহলে কিন্তু কি হবে, আস্তে আস্তে এখানে এটাই শক্ত ম্যাচিউরড হতে শুরু করে। তখনই এটাকে আমরা বলি ক্যালকুলাস। তো এই ব্যাপারটা যাতে নাই ঘটে, এই জন্যই আমরা কিন্তু রোগীকে এডুকেট করতে থাকি যে আপনি অ্যাটলিস্ট 2 বার ব্রাশ করবেন। কারো কিন্তু এখন যেমন কিছু পেশেন্টকে ডায়াবেটিস আছে, তারপরে বয়স্ক রোগীকে আমরা যেমন দুপুরের মিলটার খাবারটার পরেও কিন্তু বলি একটু দাঁতটা মুখটা কুলি করে ফেলবেন, একটু সামান্য ব্রাশ, অল্প সময় ব্রাশ করে ফেলবেন, কুলি করে ফেলবেন। তো এই আমরা খাবার খেলেও মুখে ময়লা জমবে, না খেলেও মুখে ময়লা জমবে, ব্রাশ করলেও আমাদের মুখে একটা লেভেল অফ কিছু প্লাক জমে সেটা ম্যাচিউরড হতে পারে। সেটার জন্য নিয়মিত ডেন্টাল সার্জনের কাছে যাওয়া এবং চেক আপ করিয়ে নেওয়া খুবই জরুরি। খুবই জরুরি। আপনি শুরুতে বললেন যে আপনার কাছে রোগীরা এসে অনেক সময় বলে যে আমি তো 2-3 বার করে ব্রাশ করছি, 3-4 বার অনেকে ব্রাশ করছে, তারপরেও হচ্ছে। তাহলে কি ব্রাশের কোথাও কি কোনো সমস্যা থাকতে পারে, যে তার ব্রাশ করাটা ঠিক হচ্ছে না? হ্যাঁ, এটা তো অবশ্যই। ব্রাশের কিন্তু কিছু টেকনিক আছে, আমরা কিভাবে ব্রাশ করব। যেমন অতিরিক্ত হার্ড বা শক্ত ব্রেসেলওয়ালা ব্রাশ ব্যবহার করলে কিন্তু কি হবে, আমাদের দাঁতেও কিন্তু ক্ষয় হয়, যেটা কিন্তু দাঁতের এনামেলের একদম গামের কাছে যে এরিয়াটা, ওখানে কিন্তু ক্ষয় হতে পারে এক ধরনের। তারপরে যেমন দেখেন ব্রাশের সাইজ, এটা আমরা কিন্তু রোগীদেরকে মেনশন করে দিই। অতিরিক্ত লম্বা যদি ব্রাশের সাইজ হয়, মোটা হয়, মাথাটা মোটা হয়, এটা কিন্তু পিছন দিকে একদম আক্কেল দাঁতের পিছনটা কিন্তু পরিষ্কার করতে পারবে না। এবং সেটার সাথে কিন্তু আমরা পেশেন্টদেরকে বলি যে ব্রাশের যে টেকনিকটা, যেমন ধরেন যে তারা কোন উপায়, এটা কি সমানে, হ্যাঁ মোশনটা কিন্তু এখন বলা হয় যেটা সার্কুলার মোশন, আমাদের 2 পাটি দাঁতকে আমরা এই যে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে গাম দাঁতের উপর দিয়ে আমরা ব্রাশ করব। আচ্ছা, আপনি ব্রাশের কথা বলছেন যে ব্রাশটা অনেক মোটা হওয়া যাবে না, লম্বা হওয়া যাবে না, তাহলে আইডিয়াল ব্রাশ বলতে আমরা দাঁতে একটা শেপ যদি আমাদেরকে একটু ধারণা দেন। আইডিয়াল ব্রাশটা হচ্ছে কি, যে যেমন ধরেন ব্রেসেলগুলো সফট হবে এবং আপনার ব্রাশের যে সাইজটা, যেখানে ব্রেসেলটা থাকে, এই সাইজটা মাথাটা অতিরিক্ত ব্রড না হয়ে এটা যদি একটু ছোট হয়, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা। পিছন সাইড পর্যন্ত দেখবেন বাচ্চাদের ব্রাশ দিয়ে কিন্তু আপনি পিছন সাইডটা ভালো ব্রাশ করতে পারবেন। তবে ব্রাশের ক্ষেত্রে বলি যে আমরা কিন্তু অনেক সময় বিজ্ঞাপন দেখি বা ব্রাশ কিনতে গেলে কিন্তু নানা রকম সাইজ শেপের পাওয়া যায়, যেটার কথা আপনি বলেন যে ব্রেসেলটা মাথায় যে শলাকাগুলো থাকছে সেগুলো একটু ছোট থাকবে, কিন্তু এটার
মধ্যে অনেক সময় জিগজ্যাগ থাকছে বা মানে অনেক রকম অ্যাঙ্গেল থাকছে এবং তারা এটা প্রচার করছে যে এটা দিয়ে আপনার দাঁতের সব সারফেসগুলো ভালো ক্লিন হচ্ছে। আসলে কি এটা তাই নাকি? এটা আসলে কি, এটা একটু বিজ্ঞাপনদাতারা ওনারা করছেন, কিন্তু জিগজ্যাগেও দাঁত পরিষ্কার হবে, যদি ব্রিসল জিগজ্যাগ না থাকে, প্লেন থাকে, সেটাতেও কিন্তু হবে। আপনাকে টেকনিকটা ফলো করতে হবে যে কি উপায়ে আপনি ব্রাশটা করছেন, ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত মাড়িগুলো, এবং সবথেকে ইম্পর্টেন্ট হলো দাঁতের প্রতিটা সারফেস, আমাদের জিহ্বার সাইডে, আমাদের তালুর সাইডে এবং একদম পিছনের দাঁতগুলোর পিছন সাইডটা পর্যন্ত আমাদের ব্রাশটা নিতে হবে। একদম। ব্রাশের সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে টুথপেস্ট। শুধু তো ব্রাশ করা যাচ্ছে না, টুথপেস্টের একটা বড় একটা জায়গা, যে টুথপেস্ট ছাড়া কেউ কিন্তু ব্রাশ করেও না, তাই না? আর তাহলে টুথপেস্টের ক্ষেত্রে মানে অনেকের দ্বিমত আছে, কেউ হার্বাল ব্যবহার করছেন, অনেকে ইচ্ছা মতন ব্যবহার করছে, কিন্তু টুথপেস্টে কি কোনো নির্দিষ্ট কোনো ধরন আছে যে এই টুথপেস্টটা ব্যবহার করলে দাঁতগুলো অনেক ভালো থাকবে? এখন ধরন বলতে এই ব্যাপারটা কি, যে যেমন ধরেন যা অনেকে আসে যে অনেক গাম রিসেশন হয়ে গেছে, ডায়াবেটিস পেশেন্ট আসে, অনেকে আসে যেমন ধরেন যে দাঁত নড়ছে, মানে এরকম হয় কি যে আমরা যে নির্দিষ্ট একটা টুথপেস্টকেই বলে দিব যে আপনি এটাই ব্যবহার করেন, এরকম কিন্তু আমাদের বলার কোনো মানে আমরা বলতে পারিও না। তো দেখা যায় যে যেসব টুথপেস্টগুলো আমরা ধরন বোঝে, যার কিনা সেন্সিটিভিটির প্রবলেম, তাকে আমরা একটু চেষ্টা করি যে সেন্সিটিভ এক্সপার্ট যে টুথপেস্টগুলো বাজারে আছে সেটা ব্যবহার করার নিয়ম বলে দেই। যার কিনা যে যেমন বাচ্চাদেরকে আমরা বাচ্চাদের টুথপেস্ট ব্যবহার করতে বলি, আবার বড়দের মধ্যে ফ্লোরাইড সমৃদ্ধ যে টুথপেস্ট সেটাও আমরা, যাদের কিনা আপনার এনামেল যে অ্যাট্রিশন হয়ে যায় বা এনামেল ইরোশন হয়ে যায়, ক্ষয় হয়ে যাচ্ছে যাদের দাঁতের সাদা সারফেসটা, সেসব ক্ষেত্রে আমরা ওই ধরনের টুথপেস্ট ভাগ ভাগ করে বলে দিই। এবং সাথে ইম্পর্টেন্ট হলো আপনার যে একটা টুথপেস্ট আপনি প্রতি মাসে ব্যবহার না করে একটু অল্টারনেট করে করে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের টুথপেস্ট ব্যবহার করলেন, এটা ভালো। এটা ভালো অনেক বেশি। আপনি শিশুদের কথা মাঝখানে বলেন যে শিশুদের জন্য আলাদা টুথপেস্ট আছে, তাহলে বাবা মায়েরা অনেক সময় এসে বলে যে টুথপেস্ট দিলে তো খেয়ে ফেলছে, তো বাচ্চাদের এই টুথপেস্টগুলো কি খেলে কি কোনো সমস্যা হয় নাকি? বাচ্চাদের টুথপেস্টগুলো এখন একটা বাচ্চা যে পুরোটা টিউব খেয়ে ফেললো সেটা কিন্তু আলাদা কথা, বাট একটু যে আমরা যেটুকু নিতে বলি অনেক সময় অনেক জায়গায় এইটুক টুথপেস্টের কিছু অংশ যদি বাচ্চা খেয়েও ফেলে বা একটু দুইবার নিয়ে খেয়ে ফেলে, এটা কিন্তু এত ক্ষতিকর কিছু না। সো এটা নিয়ে এত ভয় না পেয়ে বরঞ্চ যদি ফলো করি যে সে খেয়ে ফেলছে, তখন আমরা তাকে বাচ্চাটাকে যদি একটু বুঝায় কথা বলি যে খেও না বা এটুকু তুমি খাও, একটু তাকে এডুকেট করা, ঠিকমতন কুলিটা এক্স্যাক্টলি, এই জায়গাটা মনে খুব বেশি কাজে দেয়। বড়দের ক্ষেত্রে একটা কমন সমস্যা যেটা আমাদের রোগীরা এসে আমাদের সাধারণত বলে যে দাঁত থেকে রক্ত পড়ছে, এবং এই রক্ত পড়ায় তার সাধারণত দেখা যায় ঘুম থেকে উঠে সে স্পিড করছে বা থুতু ফেলছে, তখন তার রক্তটা বেশি যাচ্ছে। আসলে এটা কি সমস্যার জন্য হয়? আচ্ছা, আপনার কথায় মনে পড়লো, জাস্ট এরকমই একটা রোগী আমাকে ফোন করে বললো এই ধরনের তার ঘুম থেকে উঠলেই মুখ থেকে রক্ত বেরোচ্ছে। এখন এটা কিন্তু তার একদিনে হয়নি, এটা দেখা যাবে যে তার দীর্ঘদিন ধরে তার এখন মাড়ির ভিতরে হয়তো না নারীর ভিতরে ধরেন ক্যালকুলাসটা শক্ত হয়ে গেছে, ম্যাচিউরড হয়ে গেছে, এবং এতটাই সে ম্যাচিউরড হয়ে গাম সরিয়ে বসে পড়েছে যে এখন কিন্তু তার সামান্য টাং মুভমেন্টে হোক ওখানে ঘষা লাগছে, তখনই কিন্তু এই ব্লিডিংটা, এবং সারা রাতে তার মুভমেন্ট যেটুকুই হোক না কেন, সকালে ঘুম থেকে উঠলে ব্রাশ করার সময় সে রক্ত দেখছে, অথবা কুলি করছে, ব্রাশ না করুক প্রথম কুলিতেই সে ফিল করছে তার মুখ থেকে রক্ত পড়ছে। এটা কিন্তু ওই জন্য হচ্ছে যে তার মাড়িতে আসলে ক্যালকুলাস লেভেলটা বেশি জমে গেছে। এখন তার অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে এটা যেটা আমরা বলি স্কেলিং এর মাধ্যমে পরিষ্কার করিয়ে নিতে হবে, এবং এই ধরনের কেসে কিন্তু মানে ধরেন সেন্সিটিভিটি পরবর্তীতে বাড়তে পারে, কারণ গামটা সরিয়ে যখন একটা প্লাক ম্যাচিউরড হয়ে ক্যালকুলাস হয়ে যায় তখন কিন্তু সে কি করলো, গাম সরিয়ে দাঁতের সাথে বসে পড়লো। তো আমি যখন ডেন্টিস্ট যখন এটা তুলে দিবেন তখনই কিন্তু তার ওখানে লুজ, গামটাও লুজ কিছুদিন, তখন কিন্তু তার একটু সেন্সিটিভিটি ডেভেলপ, শিরশির করবে, শিরশিরটা যাতে কিভাবে কমাতে পারে তখন আমরাও সেটার স্কেলিং এর পাশাপাশি সেটাও তাদেরকে এডুকেট করে দিতে হবে, আমাদেরকে বলে দিতে হবে, দেখিয়ে দিতে হবে। তবে স্কেলিং এর ক্ষেত্রে রোগীদের কিন্তু অনেক কমপ্লেন আছে, তারা কিন্তু সোজা ভাষায় বলে যে দাঁতের স্কেলিং করলে আমার দাঁতটা ক্ষয় হয়ে যাবে, দাঁত ফাঁকা হয়ে যাচ্ছে, যেটার কথা বলেন শিরশির, এটা তো আছে, অনেকে ব্যথাও অনুভব করে। আসলে কি স্কেলিং করলে কি দাঁত ক্ষয় হয়ে যায়?
এটা আসলে একটা মিথ। আচ্ছা, স্কেলিং করলে দাঁত ক্ষয় হয়ে যায়। আসলে কিন্তু দাঁতটা কিন্তু তার ওই যে ক্যালকুলাস যে ম্যাচিউরড হলো তখনই যে সে দাঁতের সার্ফেসে বসে পড়লো, দাঁতটা তো তখনই ক্ষয় হয়ে বসে গেছে সে ওখানে। তো ওইটা যখন সরিয়ে দিব তখন তার সেন্সিটিভ, যখন শিরশির করবে তখন তার মনে হবে যে আমার মনে হয় স্কেলিংটা করলাম সেই জন্যই আমার শিরশির করছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি মনে করি আমাদের প্রত্যেকটা ডেন্টাল সার্জনের আমরা যখন স্কেলিং করব রোগীকে, তার ক্যালকুলাস লেভেলটা কতটুকু আছে এটা যদি আমি তাকে একদম ইন্ট্রাল ক্যামেরা দিয়ে হোক যেভাবে হোক দেখিয়ে দেই আগে যে আমি কিন্তু এইটুক তুলে ফেললে আপনার এখন শিরশির করবে বলে নেই, এটা ইম্পর্টেন্ট। মানে পেশেন্টকে ইনফর্ম করা এবং আগে থেকে ম্যানেজ করা যে আপনি এর পরবর্তীতে কি কি সমস্যা তৈরি হবে, তাই না? এটার জন্য যদি কেউ মনে করেন যে না সে করতে চাচ্ছে না, আমি যতই তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তারপর সে করছে না, তার একদম বেশি ক্যালকুলাস জমে গেছে, তো সেই ক্ষেত্রে এটা কতদিন থাকলে তার মুখে কোনো সমস্যা হবে না বা পরবর্তীতে কি ধরনের সমস্যা হতে পারে? এখন সমস্যাটা তো এক এক পেশেন্টের ক্ষেত্রে এক এক রকম সময় হবে, সব পেশেন্ট একরকম টাইম ফ্রেম ফলো করবে না। তো সেক্ষেত্রে আমি রোগীকে বলে দিতে পারি এরকম করে যে আমরা বলে দিই যে এটা যদি আরো বেশি জমে যায় আপনার কিন্তু পরবর্তীতে দাঁতটা নড়ে যাবে। এই কথাটা শোনার সাথে সাথে কিন্তু অনেক রোগী কনভিন্সড হওয়া শুরু করে, কারণ যখন আমি এটা বলে দিব যে আপনার এরপরে কি হবে, এখন গাম সরে গেছে এরপর আপনার হাড্ডির লেভেল কমে যাবে, তখন দাঁত থাকে হাড্ডির মধ্যে, হাড্ডি যদি না থাকে দাঁত তো নড়বে, এভাবে কিন্তু অনেক রোগী কনভিন্সড হয়। আচ্ছা আচ্ছা, তখন তো আসলে একটু ভীতিকরই হয়ে যায় যে দাঁত নড়ে যাচ্ছে। তো ক্যালকুলাস থাকলে বা এটা দীর্ঘদিন থাকলে দাঁত নড়ে যাওয়ার একটা প্রবণতা, পেরিওডন্টাইটিস যেটাকে আমরা বলি, দাঁতের লিগামেন্ট সবকিছু ইনফেকশন হয়ে ও তখন দাঁতটাকে লুজ করে ফেলবে, বোন লেভেল কমে যাবে। তো এইটা রোগীকে এডুকেট করা হচ্ছে আমাদের মানে আমাদের দায়িত্ব। আসলে এটা আসলে তো জানবেন না তারা যে আসলে কি কারণে হচ্ছে বা কি হবে পরবর্তীতে, না করলে কি কি ধরনের সমস্যা হয়, এটা আসলে জানানোটা খুব বেশি দরকার। তো এটা একটা কারণ বলতে পারি যে আমাদের দাঁত নড়ে যাওয়া। এছাড়া কিন্তু অনেকের আছে যে আপনার কোনো কারণ ছাড়া দাঁত নড়ছে, ঠিক না? এরকম যে অনেকের হয় যে নড়তে নড়তে অনেকে এসে বলছেন যে পড়ে যাচ্ছে, এটা একটা বয়সেও হয়, অনেক ক্ষেত্রে বয়স্ক পেশেন্টরাও আসে। কিন্তু এমনি সাধারণত কি ক্যালকুলাস ছাড়াও কি দাঁত নড়ে যাওয়া সম্ভব হয়? অবশ্যই ক্যালকুলাস ছাড়া, যেমন আপনার ট্রমাটিক কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে যদি সে যায়, কোনো কারণে সে পড়ে গেছে, দাঁতে বাড়ি খেয়েছে, তার দাঁত লুজ হয়ে যেতে পারে, সেখানে দাঁত পড়ে যেতে পারে। এছাড়া ডায়াবেটিস পেশেন্টদের যে আমাদের অনেক দিন ধরে তাদের ডায়াবেটিস কন্ট্রোলে নাই এবং আনকন্ট্রোল ডায়াবেটিস অনেক দিন ধরে, তাদের কিন্তু আস্তে 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 কি হবে, মাড়িতে যে তাদের যে মাড়িতে ইনফেকশন হয়ে জিঞ্জিভাইটিস পেরিওডন্টাইটিস হয়ে যে দাঁতটা নড়ে যাবে, এটা কিন্তু তারা বুঝতেই পারবে না, কোনো ব্যথা হবে না তো এতে। হ্যাঁ, ব্যথা না হওয়ার কারণে পেশেন্টের কিন্তু কনসার্নটাও থাকে না, যে একটু একটু করে নড়ে পেশেন্ট মনে করো ওকে ঠিক আছে, এবং এই নড়াটা কিন্তু একবারেই পুরাটা নড়ে যায় না, ধীরে ধীরে। অবশ্যই এটার মোবিলিটির আমাদের ভাগ আছে, 1 ডিগ্রি মোবিলিটি থেকে শুরু করে যখন একদম নড়ে যায় ওটাতে আমরা বলি সিভিয়ার 4 ডিগ্রি মোবিলিটি। তো এইখানে দেখা যায় যে যখন 1 to 3 এর মধ্যে অনেক সময় পার হয়, এর মধ্যে কিন্তু অনেক সময় রোগীর দাঁত আবার শক্ত হয়ে যায়, রোগী এসে বলে যে আমার দাঁত নড়ছিল বা দেখেন এটা এখন শক্ত। এবং ওটা জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি একটা প্রসেসের কথা বলছেন, এটা তো অনেক বড় একটা সময়। অবশ্যই অনেকে যারা আছেন যে একটু সচেতন যে হালকা নড়ছে বা 2 ডিগ্রি নড়ে যাচ্ছে এটা বুঝতে পারছেন, তখন যদি এসে চিকিৎসকের কাছে বলে যে ম্যাডাম আমার এটা তো রাখতে চাচ্ছি, দাঁতটা আমি ফেলে দিতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে কি রাখা সম্ভব? অবশ্যই রাখা সম্ভব। আমাদের দাঁত ওটা ওই 1 to 3 ডিগ্রি মোবিলিটির মধ্যে, এবং অনেক সময় কিন্তু সিভিয়ার মোবাইল দাঁতও আমরা রাখার চেষ্টা করি। হ্যাঁ, সেগুলোরও প্রসিডিউর আছে, তখন কিন্তু আমাদের একটু সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে, বোন গ্রাফটিং লাগবে। তারপরে এখন আমাদের চলে এসছে রিজেনারেটিভ ডেন্টিস্ট্রি, আমরা কিন্তু পিআরপি পিআরএফ দেই বোন গ্রাফটের সাথে, তাহলে রোগীর হিলিং ভালো হয়। এবং এগুলাই কিন্তু আস্তে আস্তে বোন, এখন দাঁত নড়ে গিয়েছে সেই দাঁতটি যে ফেলে দিতে হবে সেই ট্রিটমেন্ট কিন্তু এখন আসলে অলমোস্ট নাই, এখন নাই বলতে গেলে। হ্যাঁ, তো আমরা আসলে দাঁতটাকে রাখারই চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত পারা যায়। আপনি এখন বলছেন যে বর্তমান সময় নানা রকম চিকিৎসা আসছে যে কারণে আসলে নড়া দাঁতও আসলে স্টোর করে রাখা সম্ভব, এই দাঁতটা নরমাল দাঁতের মতনই ভালো থাকছে। এরপরও যদি কোনো কারণে দাঁত যদি পড়েই যায়, এই জায়গাটা যদি খালি থাকে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? যদি এখন তো অবশ্যই সেক্ষেত্রে, যেমন ধরেন যে আগের থেকে যদি মিসিং টুথ রিপ্লেসমেন্টের যদি ট্রিটমেন্টে আমরা পিছন দিকে যাই, আগে তো আমরা কি করতাম, ডেন্চার দিয়ে দিতাম। এখন যেমন চলে এসছে রিভলিউশনারি ট্রিটমেন্ট ডেন্টাল ইমপ্ল্যান্ট, এরপর কিন্তু গবেষণা চলছে নতুন দাঁত উঠবে। এখন
এখন যে ডেন্টাল ইমপ্ল্যান্ট যেটা চলছে এখানে দেখেন আগে যেটা করা হতো মিসিং টুথের কয়টা দাঁত মিসিং সেটা দেখে পাশের দাঁতগুলোর সাপোর্ট নিয়ে ওই দাঁতগুলোকে কেটে ছোট করে একসাথে ব্রিজ করা হতো, তাই না? এখন কিন্তু চলে এসছে যে যেই জায়গাটা ফাঁকা, যে কয়টা দাঁত মিসিং, ওখানে আমরা সে কয়টা ইমপ্ল্যান্ট দিয়ে দিতে পারি। এবং ইমপ্ল্যান্টটা কি একটা টোটাল একটা টুথ রিপ্লেসমেন্ট। পুরা দাঁতের যেমন একটা রুট আছে, নেক পোর্শন আছে, ক্রাউন পোর্শন আছে, ইমপ্ল্যান্টেও কিন্তু আমাদের কি আছে, ইমপ্ল্যান্টে ফিক্সার পোর্শন যেটা রুট বলা হয়, তারপরে অ্যাবাটমেন্ট পোর্শন যেটা টুথের নেক থাকে, উপরে আমরা প্রস্থেসিস ক্রাউন দেই। তো এটা কিন্তু একটা টোটাল দাঁত ন্যাচারাল টুথের মতোই সার্ভ করে আপনাকে। ন্যাচারাল টুথ যে কারণে নষ্ট হতে পারে, ঠিক শেষে কারণে ইমপ্ল্যান্ট নষ্ট হতে পারে। শুধু ন্যাচারাল টুথে ক্রাউনে আমার ক্যারিজ হতে পারে, ইমপ্ল্যান্টের ক্রাউনে আমার মানে প্রসেসিসে ক্যারিজ হবে না। হ্যাঁ, কিন্তু নরমালি দাঁত যেটা নড়ে যাচ্ছে, ইনফেকশন হচ্ছে, সেরকম কিন্তু হতে পারে, সেরকম ইমপ্ল্যান্টও হতে পারে। ইমপ্ল্যান্ট জিনিসটা কি এটা যদি একটু বলেন। ইমপ্ল্যান্ট জিনিসটা হলো, দেখেন ইমপ্ল্যান্টটা হলো একটা টাইটানিয়াম বেসড একটা এটা ফিক্সার বলে, যেটা আমরা বোনের ভিতরে দিয়ে রাখি, এবং এটা হচ্ছে বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়াল দিয়ে যেহেতু তৈরি, আমাদের জয়ের হাড্ডি, বোনের সাথে হাড্ডির সাথে এটা ফিক্সেশন হয়, এটা আমরা অসিও ইন্টিগ্রেশন বলি, এটা লেগে যাবে একদম। এবং একটা নির্দিষ্ট সময় দিতে হবে আমার, যে যেটা পর্যন্ত সে বোনের সাথে একদম লেগে যাবে, এরপরে আমি দাঁতের উপরের যে ক্রাউন পোর্শনটা সেটা আমি করে দিব। তো এটার একটা টাইম ফ্রেমও দরকার ইমপ্ল্যান্টে। এই টাইম ফ্রেম কতদিন বা কতদিন এই দাঁতে স্থায়ী হবে, এটা সম্পর্কে জানবো একটা ছোট বিরতি নিয়ে এসে। দর্শক, সময় হয়ে গেল ছোট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের রেনিক্স স্বাস্থ্য কথায়। আমি ডাক্তার শারমিন জামান আছি আপনাদের সাথে। দর্শক, আজ আমরা কথা বলছিলাম দাঁত ও মুখের নানা রকম সমস্যা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার মৌসুমী ইকবাল। বিরতির আগে কিন্তু আমরা জানলাম যে আসলে ডেন্টাল ইমপ্ল্যান্ট দিয়ে দাঁতের প্রতিস্থাপন করা যাচ্ছে। এই ইমপ্ল্যান্টটা আসলে একজন মানুষের মুখে কতদিন আসলে ভালো থাকতে পারে, এই বিষয়টি একটু বলবেন। একটা মানে স্কিলড পারসন বা স্কিলড ডক্টর দিয়ে আমরা সঠিক যে নিয়ম কানুন মেনে ডেন্টাল ইমপ্ল্যান্ট করা একটা দাঁত, এই ইমপ্ল্যান্ট আপনার, আমি যেটা বলতে চাই যে আপনি যদি মানে পেশেন্ট যদি সেটাকে যত্ন করে, ওরাল হাইজিন ইনস্ট্রাকশন ফলো করে, এটা আপনার লাইফ লং থাকবে। আচ্ছা, হ্যাঁ, এবং যে কারণে আপনার ন্যাচারাল টুথটা নষ্ট হতে পারে, নড়ে যেতে পারে, পড়ে যেতে পারে, ঠিক শেষে কারণগুলোতেই আপনার ইমপ্ল্যান্টও নষ্ট হতে পারে। যেমন ইমপ্ল্যান্টে যেটা হয়, এটা তো উপরে প্রস্থেসিস ক্রাউনটা, এখানে ক্যারিজ হওয়ার কোনো অপশন নেই, কিন্তু ইমপ্ল্যান্টে প্রবলেম হবে যদি আমরা গামের কেয়ার না করি। ইমপ্ল্যান্টটা যে গাম যে আছে, মাড়িটাকে যদি আমরা যত্ন না করি, এই মাড়ির ভিতরে যদি আমাদের ব্যাকটেরিয়াল অ্যাকুমুলেশন হয়, বেশি পরিষ্কার না থাকে, প্লাক আমরা খেয়ে পরিষ্কার করলাম না, মুখকুলি করলাম না, প্লাক অ্যাকুমুলেশন হলো, এখানেই ব্যাকটেরিয়ার ওভারলোড হয়ে এটাই গাম দিয়ে কিন্তু নিচে বোনের দিকে চলে যেতে পারে এবং ইনফেকশন করতে পারে। ইমপ্ল্যান্টের সমস্যা অবশ্যই, সেটাকে আমরা যেমন পেরি ইমপ্ল্যান্টাইটিস বলি, মানে ইমপ্ল্যান্টের পাশের ইনফেকশন। আচ্ছা, এই ইমপ্ল্যান্টটা করার ক্ষেত্রে অনেকের মধ্যে একটা ভীতি করবে একটা ব্যাপার থাকে যে একটা মেটালের জিনিস মুখের ভিতর লাগিয়ে রাখবো চুলের মধ্যে, আমার তো ক্যান্সার হয়ে যেতে পারে, নানা রকম সমস্যা হবে। আসলে কি হওয়ার সম্ভাবনা থাকে? ক্যান্সার হওয়ার সম্ভাবনা ইমপ্ল্যান্টের কারণে এখন পর্যন্ত আমরা শুনিনি ডক্টররা, বা কোনো পেপার বা যে সায়েন্টিফিক যে পেপারগুলো পাবলিশ হয় এখানেও কোথাও এখন পর্যন্ত আসেনি। এটা হলো যে এটা কি হতে পারে, বড়জোর আমার ইমপ্ল্যান্টটা যদি কোনো কারণে ইনফেকশন হয়ে নষ্ট হয়, এখানে কিছু বোনস লস হতে পারে, বা হাড্ডিটা কিছু লস হলো, সেটা কিন্তু আমরা বোন গ্রাফটিং এর মাধ্যমে আবার ফিল আপ করে দিতে পারি। একদম, সেটা তো আমাদের ন্যাচারাল দাঁত, যেটা সেখানে ইনফেকশন হলেও হয়, সেখানেও হয়। হ্যাঁ, তবে ক্যাপের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যেটা আপনি বারবার বলছেন যে ক্রাউন বসানো হয় লাস্টে, এখানে কিছু মেটালের ব্যাপার থাকলে অনেক সময় বলে যে সিটি স্ক্যান এমআরআই করতে গেলে অসুবিধা হয়, সেক্ষেত্রে মেটালের জিনিসটা রিপ্লেস করতে হয়। যাদের ইমপ্ল্যান্ট করা থাকছে ডেন্টাল ইমপ্ল্যান্ট, তাদের ক্ষেত্রেও কি সেম এরকম হয় যে তাদের সিটি স্ক্যান বা এমআরআই? আচ্ছা, এটা কিন্তু খুবই কমন কোশ্চেন আমাদের কাছে। তো এটার ক্ষেত্রে যেমন ধরেন আমি সিটি স্ক্যান, এখন যে আধুনিক মেশিনগুলো চলে এসছে, এগুলাতে কিন্তু এখন অনেক সময় এগুলা প্রবলেম হয় না, তারা বলেই দেয় যে মেটালে আমাদের কোনো প্রবলেম হবে না। তো এরকম
দাঁতে একটা ইমপ্ল্যান্ট বসানো হলো, সেই জন্য যে আমার সিটি স্ক্যান বা এমআরআই করা যাবে না, এগুলো কিন্তু এখন আস্তে আস্তে এগুলো কিন্তু ওভারকাম করছে এই রেডিওলজি যে ইকুইপমেন্টস গুলো। তো এরকম কোনো প্রবলেম, যেমন আমি যে ইমপ্ল্যান্ট করি এখনো পেশেন্টরা, যখন আমি অ্যাসিওর করতে পেরেছি রোগীগুলাকে, তো এরকম কোনো প্রবলেমে কিন্তু রোগীরা এখনো পড়েন নাই যে আসলে ইমপ্ল্যান্ট করলে পরবর্তীতে অন্যরকম চিকিৎসা নেওয়া যাবে কিনা, কোনো অসুবিধা সাধারণত হয় না। তবে আমরা দাঁতের ব্যাপারটা যখন চিন্তা করি, যে শুধু দাঁতটাতে আসলে চিন্তা করি, কিন্তু দাঁতের সাথে যে আমাদের আশেপাশে, যেটা আপনি মাড়ির কথা বারবার বলছিলেন, মাড়ি, জিহ্বা বা তালু, এখানে কি অন্য কোনো সমস্যা হতে পারে, নাকি মেইনলি দাঁতের কারণে বা দাঁতেই সমস্যাগুলো বেশি হয়? না, অবশ্যই মাড়িতে সমস্যা হতে পারে, তালুতে, জিহ্বাতে। যেমন ধরেন এখানে চলে আসতে হবে যে আমাদের মুখে কিন্তু কিছু কমন আলসার হয়, হ্যাঁ, সেই আলসারগুলো কিন্তু আমাদের গামে হয়, মানে মাড়িতে হয়, জিহ্বাতে হয়, তালুতে হয়, তারপরে গালের যে মিউকোজা আছে সেখানে হয়। তো দাঁতের ইনফেকশনগুলো একরকম, আবার এই ইনফেকশনগুলো কিন্তু একটু আলাদা হয়। যেমন ধরেন আমাদের আলসারগুলোর কথা যদি বলি, এই যে আলসার নিয়ে যে মানুষের মনে ভয় যে আলসার হলেই ওটা ক্যান্সার, এটা কিন্তু একদম ঠিক ধারণা নয়। কারণ কিছু আলসার আছে যে আলসারটা আপনার বিনাইন আলসার, ট্রমাটিক আলসার, একটা ব্রাশ করতে গেছেন, ধাক্কা লেগে গেছে গামের মধ্যে, মাড়ির মধ্যে, ওখানে পরের 7 দিন দেখবে একটু ব্যথা ব্যথা, একটু লাল লাল সাদা সাদা হয়ে আছে, এটা কিন্তু কি হলো, ট্রমা হলো, ট্রমা থেকে একটা আলসার হলো। তো সব আলসার দেখেই কিন্তু ভয়ের কিছু নেই। ক্যান্সার হতে গেলে যে ধরনের আলসারগুলো হতে হয় মুখে, সেই আলসারগুলো কিন্তু এখন একটা নাম আছে, ওরালি পোটেনশিয়াল ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার। সেগুলো যদি না হয়, আপনার ছোটখাটো, আমাদের যেমন অ্যাপথাস আলসার হয়, ট্রমাটিক আলসার হয়, এগুলাতে কিন্তু আপনার ক্যান্সার হয়ে যাবে না, আচ্ছা, বা ভয় পাওয়ার কিছু নাই এগুলাতে। তবে মুখে অনেকে বলে যে জ্বালা পোড়া করছে, জিহ্বা, গাল, বিশেষ করে নারীদের ক্ষেত্রে হয়, একটা বয়স পরে গিয়ে তারা খুব বেশি এটা আসলে ফেস করেন, যে আমার মুখের ভিতরটা জ্বলছে, জিহ্বা জ্বলছে, আমি খাবার খেতে পারছি না, ভাত খেতে পারছি না, এরকম একটা কমপ্লেন নিয়ে আসে সাধারণত। এটা আসলে কি কারণে হচ্ছে? এটা আসলে আমাদের মেয়েদের কিন্তু এটার সাথে প্রথম কারণ আমি যেটা বলবো যে স্ট্রেস। আমাদের যখন স্ট্রেস বেশি হয় তখন কিন্তু আমাদের হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়। তারপরে যখন মেনোপজে চলে যায় মেয়েরা, তখন যে হরমোনাল ডেফিসিয়েন্সিগুলো থাকে, কারণ আমাদের মুখের মিউকোজার মধ্যে এই হরমোনগুলোর রিসেপ্টর থাকে, যার কারণে এইগুলা কি করে, আপনার আমাদের মুখে তো সবসময় কি হয়, ওরাল মিউকোজা শেডিং হচ্ছে, কন্টিনিউয়াস ড্যামেজ হয়, কন্টিনিউয়াস রিপেয়ার হয়, তখন এই রিপেয়ারগুলো স্লো হয় বা রিপেয়ার অনেক সময় হতে চায় না, কারণ বয়সের সাথে সাথে ভিটামিন ডেফিসিয়েন্সি, হরমোনাল কিছু কম বেশি ইমব্যালেন্স, আর সাথে আমাদের সবার লাইফেই স্ট্রেস আছে। স্ট্রেস হলেই যে হ্যাঁ অবশ্যই, এবং স্ট্রেস রিলেটেড যে হরমোনগুলা এগুলা রিলিজ হয়ে তখন কিন্তু আমাদের একটা এই ইনফ্লামেটরি প্রসেস বডিতে চলতেই থাকে, যার কারণে যত কিছু ড্যামেজ হচ্ছে মুখে, এইগুলা হিলিংটা ওরকম পর্যায়ে হয় না। তখনই কিন্তু এই যে ক্রনিক একটা সময় ধরে মেয়েদের কমপ্লেইন থাকে যে আমার মুখ জ্বলে, খেলেই মুখ, কিছু ঝাল কিছু খেতে পারি না, জ্বলছে, কষ্ট হচ্ছে, এইগুলো আমরা কমন পেয়ে থাকি। আচ্ছা, এটা ট্রিটমেন্ট কি হতে পারে যাদের এই সমস্যায় ভোগান্তিতে আছেন? ট্রিটমেন্ট যেমন ধরেন যে আমরা বয়স অনুযায়ী করব। এখন কিন্তু আমাদের কাছে 30 পের হলেই মেয়েরা আসতেছে, আবার কিছু আসছে 50-এর পরে। তো দুই জায়গায় কিন্তু আমাদের বুঝতে হবে যে ওনার ট্রিটমেন্টটা কখনোই আমার একটা উপায় হবে না, মানে আমি ওষুধ দিয়ে দিলাম চলে গেল, রোগী ভালো হয়ে যাবে তা না। আমার ওনাকে ওনার লাইফস্টাইল, ওনার খাওয়া দাওয়া, উনি কি চিন্তা করছে, অনেক সময় কিন্তু আমাদের এর সাথে আমরা সাইকোথেরাপিস্টেরও যেতে বলি, রোগীকে কাউন্সিলিং করলো কিভাবে সে ভালো থাকতে পারে। তো আমাকে রোগীকে টোটালি তার লাইফস্টাইল, খাওয়া দাওয়া এবং সাথে কিছু মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়ে তাকে ভালো করতে হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট বারবার ফলো আপ। একটা নির্দিষ্ট সময় পর পর উনি আসবেন এবং ওরাল হাইজিন ক্লিন হচ্ছে কিনা আমরা দেখব, এই ফলো আপে থাকাটা খুব জরুরি। এই জায়গাটায় বড় একটা কমপ্লেন আমাদের রোগীদের, যে ডেন্টালে ডাক্তার কাছে গেলে বারবার যেতে হয়, অনেক দিন ধরে চিকিৎসা করতে হয়, তাই না? এখানে একটা বড় কমপ্লেন আছে। তারপরে আসলে ফলো আপ গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আসলে কাউন্সিলিং গুলো পেশেন্টের সাথে যত বেশি করা যায়, পেশেন্টরা কিন্তু আলটিমেটলি ভালোই থাকে তারপর, তাই না? আমার যে এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি, যে পেশেন্টগুলো আমার সাথে ক্রনিক ফলো আপে থাকে, ওই পেশেন্টগুলো বেটার রেসপন্স,
অন্য যে যারা যে কোনো ট্রিটমেন্টে ধরেন বিশেষ করে এই যে মেয়েরা যে এই আলসারের কষ্টগুলাতে ভুগে সেই কষ্টগুলাতে আরো বেশি মানে ফলো আপে ফ্রিকোয়েন্টলি ফলো আপে তারা ভালো থাকে, তারা আরো ভালো থাকছে এবং সুস্থ থাকছে। আলসারের সাথে আরেকটু জিজ্ঞেস করি, যেহেতু ক্যান্সার রিলেটেড আসলে অনেক রকম সমস্যা আছে যেগুলো আমি বলবো যে আসলে আমাদের দেশের ক্ষেত্রে, আমাদের দেশের প্রেক্ষাপটের ক্ষেত্রে অনেক সময় নারীরাই বেশি ভুক্তভোগী, তাই না? এই ক্যান্সার হওয়ার পিছনে মূল কিছু কারণ আছে, সেগুলো যদি একটু বলেন আমার ক্ষেত্রে ভালো হয়। ক্যান্সারের মূল কারণ হচ্ছে আমরা যদি বইপত্র দেখি, প্রথম কারণ কিন্তু আমাদের আসে যে কিছু হ্যাবিচুয়াল ফ্যাক্টর, সেগুলোকে রিস্ক ফ্যাক্টর বলা হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের জেনেটিক ফ্যাক্টর, যেমন অনেকেই আছে কিন্তু কোনো ধরনের মুখে উনি যে আমরা যেগুলো বলি পান, সুপারি, চুন, খয়ের এগুলো যে মুখের মধ্যে রেখে দেন, কোনোদিন ব্যবহার করেন নাই, সিগারেট খান নাই, কিন্তু তারপরও তাদেরকে আমরা মুখের ক্যান্সারে রোগী হিসেবে তারা ডায়াগনোসিস হয়েছে, এবং এসব রোগীর কিন্তু বয়স কম। হ্যাঁ, তো দেখা যায় যে এটার কারণ হিসেবে হচ্ছে আপনার জেনেটিক ফ্যাক্টর। যাদের মুখে যারা কোনো রিস্ক ফ্যাক্টর নাই, তাদের জেনেটিক ডিএনএ কোনো একটা ইমব্যালেন্সের কারণে কিন্তু ক্রোমোজোমাল ইমব্যালেন্সের কারণে কিন্তু আপনার ওরাল ক্যান্সার হতে পারে। এরপরে হচ্ছে আপনার যে যারা কিনা পান, সিগারেট সাথে স্মোকিং, সাথে অ্যালকোহল সবগুলোই করছে, তাদের কিন্তু রিস্ক ফ্যাক্টরটা বেশি ক্যান্সার হওয়ার। তো আমাদের এই এবং ম্যালনিউট্রিশন সব থেকে মানে এটা লাস্টে আমরা কিন্তু এটা লাস্টে রাখি, কিন্তু এটাই কিন্তু আপনার উপরের দিকে। ম্যালনিউট্রিশন, বডিতে যদি ক্রনিক কিছু ভিটামিনসের অভাব থাকে, আপনার জেনেটিক্যালি কিছু পরিবর্তন হবে, তখন থেকে কিন্তু ক্যান্সার হতে পারে, হওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যায়। তবে বর্তমান সময়ে কিন্তু ক্যান্সারের খুব ভালো ভালো চিকিৎসা হচ্ছে, বিশেষ করে ওরাল ক্যান্সারে। এই ওরাল ক্যান্সারগুলো দেখা যায় যে যখন অপারেশন করা হচ্ছে, মুখের আকৃতি কিন্তু খুব বেশি বিকৃত হয়ে যাচ্ছে না? সেই জায়গাটা আসলে বর্তমান সময়ে কি কি ধরনের চিকিৎসা দিচ্ছে? এটা হলো একদমই মানে এটা হলো আমরা প্রফেশনালরা খুব ফেস করি যে আমাদের হাতে কি কি আছে। দেখেন, এখন কিন্তু ওরাল ক্যান্সারের ট্রিটমেন্টে এখন পর্যন্ত জার্নাল বলেন, বইপত্র বলেন, সব জায়গায় আছে যে আমরা কিন্তু সার্জারিটা আগে করব। এখন সার্জারি মানেই কিন্তু আমার বডির একটা পার্টের কিছু অংশ ফেলে দিলাম। তো এখন রিপ্লেসমেন্ট দুইভাবে হতে পারে, সফট টিস্যু দিয়ে, মানে আমাদের শরীরের কোথাও থেকে মাংস নিয়ে এসে হতে পারে, লোকালি যে আমাদের এরিয়াগুলো আছে সেখান থেকে সফট টিস্যু নিয়ে এসে হতে পারে। আবার এখন যেটা জরুরি হয়ে গেছে যে আমাদের মুখে কি হয়, আমরা চিবিয়ে খেতে চাই, তো আমাদের যদি হাড্ডিটাই কেটে ফেলতে হয়, দাঁত যদি না থাকে, তো আমরা কিভাবে রুগীটা খাবে? তো এখন চলে এসছে কি অসিয়াস রিকনস্ট্রাকশন, মানে হাড্ডিটাও রিকনস্ট্রাকশন হবে। এর পরের লেটেস্ট এখন এসছে, ধরেন কোনো কারণে তার হাড্ডিটা নাই, তার বডির অন্য কোথাও থেকে হাড্ডি আনাও যাচ্ছে না, এখন আমরা কি করতে পারি, তার যে অপোজিট চোয়াল আছে সেই চোয়ালের মতো করে আমরা একটা চোয়াল আর্টিফিশিয়ালি বানাতে পারি ল্যাবে, এবং প্রসেসিস যেটাকে বলে ম্যাক্সিলোফেশিয়াল প্রসেসিস, সেই প্রসেসিসটা কিন্তু আমরা পেশেন্টের মুখে দিতে পারি। এটাও চলে এসছে এখন, এবং এটা এখন ট্রিটমেন্ট হচ্ছে। ধরেন যে আরেকটা জায়গায় হচ্ছে যে, ধরেন আগে কি হতো, যখন কারো চোয়ালে কোনো দাঁত থাকতো না, আমরা দুই পাটি দাঁত বানাই দিতাম, আচ্ছা, কমপ্লিট ডেন্চার, উপরেও ডেন্চার নিচেও ডেন্চার, যেটা আমরা অনেকে দেখেছি, আমাদের দাদু নানুরা। হ্যাঁ, আমার নানা ভাইয়েরই ছিল। আচ্ছা, হ্যাঁ, এখন মনে করেন এখন চলে এসছে যে টোটাল ম্যাক্সিলা ম্যান্ডিবল আপনার রিহ্যাবিলিটেশন হবে কি এরকম আর্টিফিশিয়াল চোয়াল দিয়ে, তার পুরো পেশেন্টের পুরো সিটি স্ক্যান করে তার একদম চোয়ালটার স্টেরিওলিথোগ্রাফিক মডেলের উপরে ল্যাবে একটা চোয়াল তৈরি হবে, একটা ফ্রেমওয়ার্ক তৈরি হবে, যেটা কিনা আমরা ওনার যে এক্সিস্টিং বোন আছে সেই বোনের সাপোর্টে স্ক্রু করে লাগিয়ে দিব। এখন স্ক্রু প্লেটের ইয়াটা আমরা জানি, আমরা ফেশিয়াল ফ্র্যাকচারও কিন্তু আমরা প্লেট স্ক্রু ব্যবহার করি, তো সেম ডিজাইনে একই রকম ভাবে তার এক্সিস্টিং বোনের সাপোর্ট নিয়ে আমরা লাগিয়ে দিব, এবং ওইটার উপরে আমরা পুরো দাঁতের পাটি ফিক্সড করে দিব। আচ্ছা, মানে ইমপ্ল্যান্টেশন করা যাচ্ছে নতুন, এটা ওয়ান কাইন্ড, এটাকে ম্যাক্সিলোফেশিয়াল জ রিপ্লেসমেন্ট পুরো জ রিপ্লেসমেন্ট, এবং এটা কিন্তু এখন ম্যাক্সিলোফেশিয়াল প্রসেসিস বলতে পারেন, ইমপ্ল্যান্ট বলতে পারেন, মানে এটা দিয়ে আপনি ওই যে আমাদের যেমন আমরা শুনেছি যে নি রিপ্লেস হয়, এখন কিন্তু জ রিপ্লেস হচ্ছে। আচ্ছা, একদম মানে চমৎকার একটা জায়গায় এসেছেন যে অনেকে চাচ্ছে যাদের হাঁটুতে সমস্যা, তারা কিন্তু নি কিন্তু রিপ্লেস করছেন, এবং হাঁটার একটা ব্যবস্থা কিন্তু চিকিৎসকরা করে দিচ্ছেন তাদের। আর যাদের মুখের ক্ষেত্রে, তাদের কিন্তু সেই একই রকম প্রসেসে পুরো চোয়ালটাই রিপ্লেসমেন্ট হচ্ছে। আর সবচেয়ে বড় ইস্যু যেটা খাবার খাওয়ার ব্যাপারটা, তাই না? দাঁত না থাকলে তো মুখের সৌন্দর্য একটা বড় অংশ চলে যায়, মুখের স্ট্রাকচার, তার সাথে খাওয়া দাওয়া সমস্তটাই তো দাঁতের উপরে নির্ভর করছে। তো এই দাঁতগুলো যখন চলে আসছে তখন তো একদম আগের মতনই হয়ে যাচ্ছে। একদম
আর এখানে আরেকটা কথা বলি, দেখেন যখন একটা পেশেন্টের কিনা আমি একপাশে চোয়াল বা এই চোয়ালের কোনো অংশ কেটে ফেললাম, তার যদি খাওয়া দাওয়া হ্যাম্পার হয়, তাহলে দেখেন এই পেশেন্টটাই কিন্তু কি হবে, খেতে কম পারলে আবার ম্যালনিউট্রিশন হবে, অপুষ্টিতে ভুগবে, তার সেকেন্ডারি ক্যান্সার হওয়ার প্রবণতাও কিন্তু অনেক বেড়ে যায়। হ্যাঁ, তবে এই জ্বর যেগুলো আপনারা রিপ্লেস করছেন সেগুলো নিয়ে একজন মানুষ বা একজন রোগী কতদিন ভালো থাকছে এটা সম্পর্কে জানবো, কিন্তু একটা বিরতি থেকে এসে। দর্শক, আপনারা দেখছেন রেনিক্স স্বাস্থ্য কথা। সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে রেনিক্স স্বাস্থ্য কথায়। দর্শক, আজ আমরা কথা বলছিলাম মুখ ও দাঁতের নানা রকম সমস্যা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার মৌসুমী ইকবাল। আমরা কিন্তু খুব চমৎকার একটা বিষয় জানলাম, যেটা হচ্ছে মুখের পুরো চোয়ালি রিপ্লেসমেন্ট হচ্ছে, সাথে সেখানে দাঁতও ইমপ্লান্টেশন হচ্ছে। মানে একজন মানুষের পুরো মুখের যে আকৃতিটা সেটা কিন্তু আবার নতুন করে তৈরি হচ্ছে। তবে এক্ষেত্রে আমার প্রথম যে জায়গাটা কনসার্ন সেটা হচ্ছে এই যে চিকিৎসাটা নিচ্ছেন একজন রোগী, তার এই চিকিৎসাটা কতদিন ভালো থাকবেন বা উনি কতদিন সুস্থ থাকতে পারবে, এটা পরবর্তীতে কোনো সমস্যা হবে কি? আচ্ছা, আপনি ফলো আপটা জানতে চাচ্ছেন আর কি? হ্যাঁ, তো দেখেন এখন একটা পেশেন্টের যখন সে তার মুখে কোনো দাঁত ছিল না, যেমন ধরেন এই ধরনের রোগীরা এখন পর্যন্ত আমার ইয়াতে মানে আমি যে পেশেন্টের করেছি উনি অনেক বয়স্ক পেশেন্ট। হ্যাঁ, তো এখন ওনার অলরেডি কিন্তু চোয়ালে কোনো হাড্ডি, পিছনের দিকে কোনো হাড্ডি তেমন নাই বলতে গেলে, সেজন্যই কিন্তু আমরা তার এই যে আর্টিফিশিয়াল চোয়ালের ফ্রেমওয়ার্ক করে তার মুখে বসিয়েছি। তো দেখা গেছে যে সে এখন পর্যন্ত ওই চোয়াল দিয়ে যে খাওয়া দাওয়া, নর্মালি যে আমরা যে খাওয়া দাওয়া করি সেটা করছে। এখন আমরা একটা দাঁতে একটা যখন প্রসেসিস কোথাও লাগাই, ধরেন অন্য কোথাও লাগানো হয়, তখন আমরা কি বলবো যে এইটা দিয়ে আপনি মনে করেন অতিরিক্ত ওজন নেবেন না। তো ঠিক চোয়ালের ক্ষেত্রে আমরা বলি, আমাদের অ্যাডভাইস থাকে যে আপনি অতিরিক্ত শক্ত খাবারগুলা কিন্তু আমরা কি করি, একটা বোতলের মুখও কিন্তু খোলার চেষ্টা করি, এগুলো করা যাবে না। আনইউজুয়াল কোনো লোড আমরা এখানে দিব না, যেটা কিনা আমরা বডির যে কোনো প্রসেসের ক্ষেত্রে কিন্তু আমাদের বলা হয়ে থাকে, সতর্কতা আসলে একদম। এবং পিরিয়ড সবথেকে ইম্পর্টেন্ট হলো ওরাল হাইজিন এইসব রোগীর, কারণ আপনার পুরো চোয়ালটাই তৈরি হয়েছে, যেখানে ন্যাচারালটাতে ওরাল হাইজিনের অভাবে নষ্ট হয়ে যেতে পারে, সেখানে এই ফ্রেমওয়ার্কটাকে ভালো রাখতে হলে এখানে যাতে কোনো ইনফেকশন না হয়, এটা ইম্পর্টেন্ট। সো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, ওরাল হাইজিন সবথেকে ভালো রাখতে হবে। এই নিয়ম কানুন যদি ফলো করে থাকে, এইটা আপনার মুখে দীর্ঘদিন ধরে ভালো থাকবে এবং কাজ করবে ঠিক মতো। এটা হচ্ছে কথা যে আসলে ফলো আপটা খুব বেশি জরুরি, তার সাথে নিজের পরিচর্যা একদম মানে যদি আপনাকে স্পেসিফিক করে যদি জানতে চাই, এই যে আমরা বারবার চিকিৎসকরা বলি যে দাঁতের যত্ন নেন, মুখের যত্ন নেন, এটা আসলে স্পেসিফিক কি কি জিনিসগুলো করতে হয় সেটা যদি আগে বলেন। আচ্ছা, আমি একটা ওভারঅল ফলো আপ আপনাকে বলি। একটা প্রত্যেকটা মানুষ যদি আমরা সকালে উঠে নাস্তার পরে ব্রাশ করে ফেলি, এবং অবশ্যই নাস্তার পরে, সকালে ব্রেকফাস্টের পরে, এবং এরপরে যখন দুপুরে খাবো বা যে কোনো ধরেন স্ন্যাক্স খাবো, আমাদের উচিত মুখটা কুলি করে ফেলা। সেটা কুলি করে ফেলে দিলাম, বা আমরা নর্মাল পানি খেলাম কুলি করে, সেটাও হতে পারে। এবং সাথে আমাদের এখন আছে ডেন্টাল ফ্লস, দুই দাঁতের মাঝে অনেকের যাদের গ্যাপ থাকে তাদের কিন্তু নর্মালি ক্লিন হবে না, তখন ফ্লসিং করতে হতে পারে। এবং ইন্টারডেন্টাল ব্রাশটা ইম্পর্টেন্ট, যাদের কিনা বয়সের কারণে হাড্ডির লেভেল কমে গেছে, দুই দাঁতের মাঝে অনেক ফাঁকা, তখন কিন্তু আবার ফ্লসেও অনেক সময় হয় না, ইন্টারডেন্টাল ব্রাশে পেস্ট লাগিয়ে আমরা বলি ব্যবহার করতে। এবং ইম্পর্টেন্ট হলো কুলি করে ফেলা, ফ্রিকোয়েন্টলি আপনি কুলি করে ফেলেন। এবং আপনার দুই বেলা যে ব্রাশ, সকালে ব্রেকফাস্টের পর, রাতে খাবারের পর, ঘুমাতে যাবার আগে, এটা হলো কথা। অনেকে কিন্তু এই জায়গাটা একটু মিসিং করে যে রাতে ব্রাশ করতে, খাবারের পরে ব্রাশ করতে বলেছে, কিন্তু খাবার পরে অনেকে আবার দেখা যাচ্ছে মিডনাইট স্ন্যাক্স খায়, ওটা এরপরে কিন্তু আর ব্রাশ করা হচ্ছে না, কিন্তু ঘুমাতে যাবার আগে ব্রাশ করতে হবে একদম। মানে সবকিছু শেষ করে আমি যখন শুতে যাব জাস্ট তখনই আমি। এবং যদি একটু ফলো করতে পারেন বয়স্ক রোগীরা, যেমন ধরেন কুসুম গরম পানিতে যদি 1 চিমটি লবণ দিয়ে তারা রেগুলার কুলির অভ্যাসটা রাখেন, স্পেশালি রাত্রেবেলা ঘুমাতে যাবার আগে, তাহলে কিন্তু তাদের গাম ভালো থাকবে, অনেক ভালো থাকবে। তবে এর সাথে অনেকে বলেন যে একটু হলুদের গুঁড়ো মিক্স করা বা একটু লবণ, শুধু অনেকে দাঁতটা ভালো করে ক্লিন করার জন্য লবণও কিন্তু ব্যবহার করেন, যে ব্রাশের সাথে লবণ দিয়ে দাঁত ঘষছেন, যে একটু ব্রাইট হচ্ছে, দেখতে সাদা হচ্ছে, এটা কি আসলে কোনো উপকার দেয়?
লবণে ব্যবহারের যে ব্রাইটনেস, আমার মনে হয় এটা মানে একটা মানসিক শান্তি। তো ব্যবহার করতে মানে অতিরিক্ত লবণ ব্যবহার করাও আবার ঠিক না, যে এটা যদি কনজাম্পশন বেশি হয় প্রেসারের রোগীদের প্রবলেম হতে পারে। সো আমি যেটা বলতে চাই যে একটু লবণ গরম পানি দিয়ে কুলকুচি করেন, সেটাই এনাফ। আর হলুদের গুঁড়া যেটা বললেন, হলুদের গুঁড়া কিন্তু ওই যে আমাদের বলেছিলাম পোটেনশিয়ালি ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার যেমন লিউকোপ্লাকিয়া, লিকেন প্ল্যানাস, এগুলাতে কিন্তু একটা কারকিউমিন নামে একটা মেডিসিন, একটা হলুদেরই এক্সট্রাক্ট, এটা কিন্তু এখন খাওয়া মানে প্রেসক্রাইবই করা হয়, বিকজ সেটা তো ক্যাপসুল ফর্মে, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট ফর্মুলা হিসেবে ব্যবহার করা হয়, যেটা কিন্তু হেল্প করে। সো হলুদের গুঁড়া কিন্তু আপনি চাইলে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। তবে অনেকে কিন্তু একটা জায়গায় আটকে থাকেন যে দাঁত মানে সাদা হতে হবে, উজ্জ্বল হতে হবে, একদম চকচকে থাকতে হবে। আসলে কি সবার দাঁতই চকচকে থাকবে, বা সাদা রাখার উপায়? সাদা রাখার উপায় হলো আসলে আমাদের এটা কিন্তু ফেশিয়াল কমপ্লেক্সনের সাথে রিলেটেড। হ্যাঁ, এখন আপনার ন্যাচারালি দাঁত যেরকম হতে পারে সেটা একটু অত সাদা না, কিন্তু সেটা নিয়ে আমার মনে হয় আমরা কিভাবে হ্যাপি থাকতে পারি সাইকোলজিক্যালি, ওইটা আমরা যদি মেনে নিতে পারি, আর দাঁতটা পরিষ্কার রাখা, এটা হলো ইম্পর্টেন্ট। দাঁত সাদা করে ফেলাটার থেকেও, এখন যদি হয় যে আমার দাঁত এক সময় এনামেল হোয়াইট ছিল, পরে কোনো কারণে ধরেন তার কন্টিনিউয়াস, যেমন আমার একটা পেশেন্ট ছিল, তার আইসিইউতে থাকতে হয়েছিল অনেক দিন, ধরেন 2 মাস এইচডিইউতে ছিল। সেই পেশেন্ট কিন্তু যখন বের হয়েছে তখন তার মানে ওই যে ক্রনিক অ্যান্টিবায়োটিক হোক বা এত ওষুধ হোক বা এই যে মেডিসিনের কারণে তার কিন্তু দাঁত ইয়েলোইশ হয়ে গেল। এইসব ক্ষেত্রে আপনি টিথ হোয়াইটেনিং চিন্তা করতে পারেন, বা একসময় তার দাঁত সাদা ছিল এখন কোনো কারণে হয়েছে, সেসব ক্ষেত্রে আমি দাঁত হোয়াইটের চিন্তা করতে পারি। কিন্তু ন্যাচারালি যে মানুষটা, আমার কমপ্লেক্সন যেমন আমরা জানি ডার্ক কমপ্লেক্সনে কিন্তু টিথগুলো কি হয় একটু ব্রাইট বেশি হয়, আর এটা আসলে মেনে নিতে হবে যে কমপ্লেক্সন বা আমাদের স্কিনে যে কালার সেটার উপর ডিপেন্ড করে হবে। একটু শেষ মুহূর্তে এসে আপনার কাছে একটু শিশুদের ব্যাপারে একটু জানতে চাই, যে আমাদের দেখা যাচ্ছে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে আমরা অবহেলা না, অতিমাত্রায় যত্নবান হতে যে তারা যেটা পছন্দ করে সেটাই দিই। অতিমাত্রায় চকলেট, কেক, পেস্ট্রি এগুলো দেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকের বাচ্চার ক্ষেত্রে দাঁতে পোকা হচ্ছে, বা হচ্ছে সহজ ভাষায় ক্যারিজ যেটা আমরা বলে থাকি সেরকম হচ্ছে, এবং এই কারণে বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে, ব্যথাও হচ্ছে। তো অভিভাবক এসে বলেন যে দাঁতটা ফেলে দিব, আসলে কি ফেলে দেয়া যায়? ক্যাভিটি হলে কি দাঁত ফেলে দেওয়া প্রয়োজন হয়? না, সঠিক সময়ে ওই দাঁতটা মিল্ক টু যেটা দুধ দাঁত একটা সময় পর্যন্ত রাখাটার ইম্পর্টেন্স হলো যে এই দাঁতটা যদি আমি অসময়ে ফেলে দিই আমার তো দাঁত আঁকাবাঁকা উঠবে। যে দাঁতটা যেখানে থাকার কথা ছিল, পার্মানেন্ট টুথ ওঠার কথা ছিল, সেই জায়গাটাই পাবে না, তখন সে কি করবে, মাড়ির সামনে উঠবে, পিছনে উঠবে। সো দুধ দাঁতকে একটা সময়, যে সময় পর্যন্ত থাকা তার একদম ন্যাচারাল নিয়ম, সেই সময় পর্যন্ত থাকতে দিতেই হবে। ক্যাভিটি হলে তার ট্রিটমেন্ট করতে হবে। অনেক রকম বাচ্চাদের এখন ট্রিটমেন্ট আছে। আর এই যে কথা, যে মাদের কথা বা বাবাদের কথা, অতিরিক্ত চকলেট খায় তাই দাঁত নষ্ট হয়ে গেছে, এই ক্ষেত্রে আমি বলতে চাই যে হ্যাঁ, অতিরিক্ত চকলেটও আপনি খাওয়াটাও যেমন ঠিক না, যে কোনো কিছুই তো অতিরিক্ত ভালো না। তো চকলেট খাক, বাট আপনি বাচ্চাকে আমরা শিখাই চকলেট খাওয়ার পরে তুমি ব্রাশ করো, ব্রাশ করতে না পারলে অ্যাটলিস্ট তাকে পানি খাওয়ান, মুখ কুলি করে ফেলে, যেন চকলেটের কোনো পোর্শন আমার অনেকক্ষণ সময় দাঁতে লেগে না থাকে। বড়দের ক্ষেত্রে তো আমরা একটা শিডিউল টাইম বলে দেই যে আসলে ঘুমোতে জাগে ব্রাশ করে এবং নাস্তার পরে। শিশুদের ক্ষেত্রে আসলে শিশুদেরও তাই, সকালে নাস্তার পরে ব্রাশ করবে এবং রাতে ঘুমাতে যাবার আগে ব্রাশ করবে, একই প্রসেসে। এবং কুলিটা যেটা, যে কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলিটা যদি মেইনটেইন করে, যেমন যে বাচ্চাটা নার্সিং বোতল ক্যারিজ বা অনেকগুলো দাঁতে ক্যাভিটি আছে, ও যদি এই যে কুসুম গরম লবণ পানিটা কুলি করতে পারে, তাহলে কিন্তু তার গামটা, মাড়িটা ভালো থাকবে, অনেক বেশি ভালো থাকবে। আর যে দাঁতগুলোতে ক্যাভিটি হয়ে গেছে বা পোকা খেয়ে গেছে, সহজ ভাষায় যেটা বলে সবাই, তো এই পোকা খেয়ে গেলে সেটা কি আসলে কি করবে? সেটা অবশ্যই কোনো বা ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এই যদি ক্যাভিটিটা ফিলিং করে রাখা যায়, ফিলিং করবে, অথবা পালপোটমি করা যায়, যে ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট যেটা করা যায় আমরা সেই ট্রিটমেন্ট করব। ডাক্তার মৌসুমী ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের এখানে সময় দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে মুখে এবং দাঁতে নানা রকম সমস্যা কিন্তু থাকতেই পারে, কিন্তু তার জন্য যে পরিচর্যাটা কমিয়ে দিব তা কিন্তু নয়, এবং পরিচর্যা করব, সাথে বছরে একবার হলে একজন চিকিৎসকের সান্নিধ্যে যাব, কারণ আপনার কি সমস্যা হচ্ছে এটা কিন্তু আগে থেকে বোঝা যাবে না। চিকিৎসকের কাছে গেলেই কেবলমাত্র আপনাকে কিন্তু বুঝিয়ে দিবেন বা দেখিয়ে দিতে পারবেন যে আপনার কোথায় সমস্যা, তাহলে একদম প্রাইমারি পজিশনে কিন্তু আপনি সহজ সমাধান পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়।